এই দলিল লেখার জন্য আপনার মাইক্রোসফট ওয়ার্ডের আপনার প্রথমে কিছু সেট আপ করে নিতে হবে। ফরম্যাট আমরা যেগুলা ডাউন আপনাদেরকে দিয়েছি সেটা আপনার ল্যাপটপে বাই ডিফল্ট যদি অন্য ফরম্যাট থাকে সোজাভাবে কিন্তু দেখাবে না। প্রথমেই হচ্ছে যে আপনি কি করতে হবে, এই যে পেজের মার্জিন যেটা আছে মার্জিনটা ঠিক করে নিতে হবে। তো এইটার জন্য আপনি লেআউটে যদি আমরা এখানে যাই, এখানে লেআউটে যাবেন সর্বপ্রথম। তো লেআউটে বা আপনি এখন কোনটা ব্যবহার করতেছেন এটাও নির্ভর করে। মাইক্রোসফট অফিস কেউ 2007 ব্যবহার করতেছে, কেউ 10 ব্যবহার করতেছে, কেউ 13 ব্যবহার করতেছে। তো আপনি খুঁজে নেবেন যে আপনার ওইখানে লেআউটটা কোথায় আছে। অর্থাৎ এই যে পাতাগুলো আছে A4 সাইজের, এটা আপনি লম্বালম্বি না চওড়া। তো আমরা সবসময় দলিলগুলো কি হয় আমাদের লিগ্যাল সাইজের হয়, একটু বড় হয়। এখানে যদি আমরা দেখাই দলিলগুলো সবসময় কি হয় একটু বড়, এটাকে বলে যে লিগ্যাল সাইজ। তো আপনার ল্যাপটপে আপনি লিগ্যাল সাইজ কিন্তু পাবেন। তার আগে এই যে ওরিয়েন্টেশনের জায়গায় আমরা কি করে নিব, পোর্ট্রেট মোড করে নিব। পোর্ট্রেট মানে হচ্ছে লম্বালম্বি, আর ল্যান্ডস্কেপ করলে এটা হয়ে যাবে আমাদের চওড়া। তো দলিলটা আমরা পোর্ট্রেট মোডে লিখবো, তাই পোর্ট্রেট রাখতেছি। সাইজের ক্ষেত্রে যান, দেখেন আপনার ল্যাপটপে আপনি অনেক প্রকার সাইজ পাবেন। তো এখান থেকে আমরা সিলেক্ট করব লিগ্যাল সাইজ, মানে মোটামুটি 8.5 ইঞ্চি বাই 14 ইঞ্চি। আমাদের যে স্টাম্প গুলা এগুলো 8.5 ইঞ্চি বাই 14 ইঞ্চি। তো এই লিগ্যাল সাইজে আমরা ক্লিক করব, তখন আপনার পাতাটা লিগ্যাল সাইজ হয়ে যাবে। এরপরে আসি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মার্জিন। মার্জিনে গিয়ে আপনাকে কি করতে হবে, কাস্টম মার্জিনে চলে যাইতে হবে। কারণ নর্মালি এই যে দলিলের উপরে দেখবেন যে এখানে যে স্টাম্প গুলা লেখা থাকে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, ওই জায়গাটা আমাদের বাদ দিতে হবে। তো এই জন্য আমাদের এই মার্জিন থেকে আপনাকে কাস্টম মার্জিনে যাইতে হবে, যেখান থেকে আপনি কি করতে পারবেন, নিজে সেট আপ করতে পারবেন। তো এরকম আপনার আসবে। এখন দলিলের উপরের দিকে যেহেতু আমাদের এখানে স্টাম্প গুলা দেওয়া আছে, এখানে তো আর আমরা লিখতে পারবো না। জাস্ট আমরা এখানে একটু দেখাই আপনাদের, তাহলে বুঝে আসবে। একবার যদি আপনি বুঝেন, এই যে উপরে যে দেখেন 100 টাকা লেখা আছে, এইটার উপরে তো আমরা লিখতে পারবো না। তাই এই জায়গাটুকু আমাদেরকে বাদ দিতে হবে। মোটামুটি এটা 4 ইঞ্চির মতো। তার নিচের দিকে আরো 1 ইঞ্চি আমরা সেফটির জন্য বাদ দিই। টোটাল 5 ইঞ্চি বাদ দিয়ে করা হয়। আপনি চাইলে 4.5 ইঞ্চিও বাদ দিতে পারেন। এই স্টাম্পটা মোটামুটি 4 ইঞ্চি জায়গা দখল করে আছে। তো আমরা আরেক ইঞ্চি বেশি নিয়ে 5 ইঞ্চি পর্যন্ত নেই। তো আমরা এখানে কি করব, উপরের দিকে উপরের দিকে মার্জিনটা আমরা 5 ইঞ্চি ছেড়ে দিব। এখন যদি নিচের দিকে মোটামুটি 1 ইঞ্চি ছাড়লেই যথেষ্ট। আপনি চাইলে ম্যাক্সিমাম 1.5 ইঞ্চিও ছাড়তে পারেন, যদি আপনি চান আপনার দলিলটা মাঝখানেই থাকুক। সেটা আপনার উপর নির্ভর করে। আর দুই দিকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে থাকবে। তো এইটা দিয়ে জাস্ট আর কোনো কিছু করতে হবে না, ওকে দিয়ে দিলেই আমাদের এখন যে পেজটা দেখবেন যে এই পেজটা লিগ্যাল সাইজে দেখেন অনেক বড় দেখাচ্ছে, বড় হয়ে গেছে। বাই ডিফল্ট উপর থেকে এখানে আমি আমার মাউসটা উপরের দিকে যাবেই না, ম্যাক্সিমাম দেখেন জাস্ট আমরা যদি একটু করি এই পর্যন্ত যাচ্ছে, এর উপরে কিন্তু যাচ্ছে না। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রথম পাতায় আপনি দলিলের কি কি রাখবেন। দলিলে তো অনেক কিছু করতে হবে, তো এই মূল দলিলটা একটু দেখেন যে প্রথম পাতায় কি থাকে। বাকি যত আছে সব আমাদের দ্বিতীয় পাতা বা পরবর্তী পাতাগুলোতে চলে আসবে। দেখেন প্রথম পাতা আমরা শুধু 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটা জিনিসই রাখতে পারবো। মানে কোন সাব রেজিস্ট্রি অফিস আর দলিলের সার সংক্ষেপ, এতটুকুই রাখা যাবে। বাকি সবকিছু আমাদের পরবর্তী পাতায় নিয়ে আসতে হবে। তো এখানে দেখেন আমরা যে কাজটা করি, এখানে দেখেন যে ক্রমিক নাম্বার, বই নাম্বার, দলিল নাম্বার এগুলা কোনো কোনো সাব রেজিস্ট্রি অফিসের দলিলে থাকে, কোথাও থাকে না। তো আপনি যদি ভালো মনে করেন এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে 1 নাম্বারটা আছে, দেখেন 1 নাম্বার হচ্ছে যে নিবন্ধন কার্যালয়ের নাম। এইটা আপনাকে আপনার যে দলিলটা যেখানে সাবমিট হবে ওই নামটা আপনাকে এখানে দিতে হবে, লিখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে দলিলের সারসংক্ষেপ, আপনার দলিলটা কোন প্রকৃতির। আমরা এই ফরম্যাটে মোটামুটি 3টা দলিল লিখতে পারবো, একটা হচ্ছে সাবকবলা, একটা হচ্ছে হেবা, আর একটা হচ্ছে দানপত্র। তাহলে সাবকবলা, হেবা, দানপত্র এই 3টা দলিল লিখতে পারবো। এখন আপনারটা যেটা হয়, এখন এখানে আপনি সাবকবলাও লিখতে পারেন বা শুধু কবলা শব্দটাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনার সাব রেজিস্ট্রেশন অফিসে যেটা চলে সেটাই আপনি দিবেন। তারপরে মৌজার নাম, পৌরসভার নাম, থানা, জেলা এগুলো তো আপনার জমির মধ্যেই দেওয়া আছে, তো এটা বোঝানোর আর কিছুই নেই। এখন হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ কতটুকু, জমি হস্তান্তর হবে, 1 শতক, 2 শতক না 20 শতক, সেটা সংখ্যার পাশাপাশি কথায়ও আপনাকে এখানে লিখতে হবে। দুইটাই একসাথেই লিখতে হবে। আর জমির শ্রেণী কোনটা। তো কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার 2 দাগ 2 শ্রেণী, একটা ডাঙ্গা আর একটা দলা। তো এই ক্ষেত্রে আপনাকে ডাঙ্গা ও দলা উভয় শব্দটাই কিন্তু লিখতে হবে, ডাঙ্গা ও দলা, অথবা বাড়ি ও পুকুর।
তার মানে একই দলিলে একাধিক দাগ তো ভিন্ন ভিন্ন হইতে পারে। তো আপনি যদি একাধিক থাকে তাহলে একাধিক আপনি লিখে দিবেন। তো এখানে আমরা এক রকমের দলিল আছে, শুধু ডাঙ্গা রাখতেছি। কিন্তু আপনার দলিলে যদি এক দাগ ডাঙ্গা, একটা পুকুর, একটা বাড়ি, আবাসিক ভবন থাকে, তাহলে সবকিছুই আপনাকে এখানে কিন্তু লিখে দিতে হবে। আর মূল্যের ক্ষেত্রে দেখেন, অনেক ক্ষেত্রে আপনি যখন ফ্ল্যাটের দলিল লিখবেন সেক্ষেত্রে দুই প্রকারের মূল্য আপনাকে দেখাইতে হয়। একটা হচ্ছে ওই ফ্ল্যাটটার জমির মূল্য, আর একটা হচ্ছে উপরের অংশের মূল্য। তো টোটাল জিনিসটা যতটুকুই যাক আপনাকে এখানে প্রয়োজনে এরকম করে আপনি বর্ধিত করে কি করবেন, আপনাকে লিখতে হবে। তো এখানে আমাদের যেহেতু এটা হচ্ছে শুধুমাত্র জমি, তো এখানে আমরা কি করতেছি যে 1,02,000 টাকা হচ্ছে জমির মূল্য, 1.5 শতক জমি। তো এই জিনিসটাই থাকবে আমাদের প্রথম পাতায়। তাহলে প্রথম পাতা আমাদের কমপ্লিট। আপনি যখন দলিলটা সাজাবেন এইভাবে আপনাকে সাজাইতে হবে। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার আমাদের কমপ্লিট হইলো। এখন আসি আমরা এই 3 নাম্বারে। 3 নাম্বারে হচ্ছে যিনি দলিলের গ্রহীতা, যিনি জমিটা কিনতেছেন। তবে যদি কোনো সংস্থা কিনে বা আদালত কিনে, তাহলে বেসরকারি প্রতিষ্ঠান হইলে তাদের ছবির প্রয়োজন হবে না। অনেক ক্ষেত্রে মসজিদ কমিটির পক্ষে কিনা হয়, তো এরকম সকল ক্ষেত্রে ছবি লাগবে না। এখন নামের ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে তার নামটা জাতীয় পরিচয়পত্রে যেভাবে আছে ওইভাবে দিবেন, পিতার নাম, স্বামীর নাম, মাতার নাম। আর জন্ম তারিখ, পেশা, এগুলো আপনি এইভাবে যদি সাজান ভালো, আর এইভাবে যদি নাও সাজান সমস্যা নাই। জন্ম তারিখ থেকে নিয়ে পেশা এবং জাতীয়তা এটা যদি আপনি নাও দেন কোনো সমস্যা কিন্তু নাই। কিন্তু একটা স্ট্যান্ডার্ড দলিল লেখার জন্য আমরা এগুলা দেই যাতে ডিটেইলটা থাকে। মূল জিনিসটা হচ্ছে তার পিতার নাম, অথবা মহিলা হইলে স্বামীর নাম, অথবা মাতার নাম। এই জিনিসটা মেইন। আর হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের নাম্বার, এটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে আপনি যেহেতু ভালো করে দলিল লিখবেন, তো এগুলো পৃথক পৃথক ভাবে যদি দেন ভালো আপনার জন্য। আর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, অনেক ক্ষেত্রে সামান্য লোক পাবেন যাদের স্থায়ী ঠিকানা এক জায়গায়, বর্তমান ঠিকানা এক জায়গায়। ম্যাক্সিমাম লোকের যেটাই স্থায়ী ঠিকানা সেটাই বর্তমান ঠিকানা। তো এখানে দুইটা দেওয়া আছে, তো আপনি যদি একটাতে লিখতে চান বা একই হয়, পৃথক পৃথক ভাবে দেওয়ার দরকার নাই। আপনি কি করবেন, একটা কেটে দিবেন। তো এইখানে আপনি কি করবেন, স্থায়ী ও বর্তমান ঠিকানা, ও বর্তমান দুইটা এই শব্দটা শুধু লাগিয়ে দিবেন, তাহলে আপনার কি হয়ে যাবে, কাজ কিন্তু শেষ। বর্তমান, স্থায়ী ও বর্তমান ঠিকানা, এইটা দিয়ে আপনি তারপরে গ্রাম, হোল্ডিং নাম্বার যা আছে, ডাকঘর, থানা, জেলা দিয়ে দিবেন, যথেষ্ট। এখন অনেক ক্ষেত্রে গ্রহীতা একাধিক হইতে পারে, তো সেক্ষেত্রে এই যে আমরা 3 নাম্বার দিয়েছি, নাম্বারটা কিন্তু দিতে হবে, 3-এর পরে 3.1 দিবেন। যদি আরেকজন থাকে 3.2, 3.3, যদি 10 জন থাকে 3.10 পর্যন্ত আসবে। তো আমাদের দলিলে একজন, এই জন্য আমরা শুধু একই রাখতেছি। আর এই যে জায়গাটা আছে, এই আমরা জাস্ট এটা মার্কিং করার জন্য রাখছি, এটা কিন্তু থাকবে না, এটা এরকম আমরা কেটে দিব। কারণ এই জায়গায় পরবর্তীতে আমরা ছবি কি করব, লাগাবো। তো এরপরে সবসময় যেটা ট্রাই করবেন, যিনি দলিলের দাতা বা গ্রহীতা, এদেরকে পৃথক পৃথক পাতায় রাখার জন্য। এটা আমরা নিচের পাতায় দিয়ে দিয়ে যাচ্ছি। এখন আসি দলিলের দাতা। তো এদের ক্ষেত্রেও যে নাম, ঠিকানা, স্বামীর নাম, পিতার নাম, যেটা আপনার, যেটা বললাম যে আপনি চাইলে তাদের সম্পূর্ণটা দিতে পারেন, অথবা যদি আপনার মনে হয় আপনি দিবেন না, এই যে জন্ম তারিখ, পেশা, ধর্ম, এগুলো দরকার হয় না। তারপরে আপনি লিখতে চাইলে এখানে আপনি যদি ফরম্যাট আপনার করা থাকে তাহলে এইভাবে দিয়ে দিবেন। আর স্থায়ী এবং বর্তমান ঠিকানা যেটা বললাম, দুইটা যদি একই হয় তাহলে বারবার না লিখে একই সাথে দিয়ে দিবেন। আর যদি কারো যদি একান্ত বাই চান্স ক্ষেত্রে দেখেন যে পৃথক জায়গায়, তখনই শুধু এটা ব্যবহার করবেন, নাইলে কি হবে, একটাই থাকবে। আর এখানে শুধু স্থায়ী ও বর্তমান ঠিকানা এই শব্দটা যুক্ত করে দিবেন। বাস, আপনার কাজ শেষ। এই তারপরে জিনিসটা আমরা পরবর্তী পাতায় নিয়ে যাব। তাহলে আমরা দেখেন এক পাতায় দাতা রাখছি, অপর পাতায় গ্রহীতা রাখছি। তো একই রকম ভাবে আপনার দাতা একাধিক হইলে 3-এর 1, 3-1, 2 করে আসবে। আর যদি আপনার দাতাও একাধিক হয়, 4-এর পরে আপনি 4.1, 4.2, 4.3 এইভাবে ব্যবহার করবেন। এখন আসি 5 নাম্বারে কি বলে, বা এখানে আপনাকে লিখতে হবে কিনা বা কখন আপনি লিখবেন। দেখেন 5 নাম্বারে নর্মালি দরকার হয় না। এটা হচ্ছে যদি কেউ পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মাধ্যমে জমি বিক্রি করতে চায়। প্রকৃত মালিক তো আপনার সাব রেজিস্ট্রেশন অফিসে আসবে না। যিনি পাওয়ার অফ অ্যাটর্নি পাইলেন উনি যদি আসে, তখন এইখানে তার নাম ঠিকানা, বা নাবালকের পক্ষে যখন নাবালকের কেউ বিক্রি করবে, তো সেই ক্ষেত্রে তার এখানে নামটা লিখতে হবে। এবং ওই দলিলটার নাম্বার লিখতে হবে, পাওয়ার অফ অ্যাটর্নি কত নাম্বার, পাওয়ার অফ অ্যাটর্নি দলিল কোন সাব রেজিস্ট্রেশন অফিসে কোথায় কি হইলো, রেজিস্ট্রেশন হইলো ওইটা।
আর যেহেতু নর্মালি আপনার লাগে না, তো এখানে আপনি লিখতে পারেন বা খালি রাখতে পারেন যে প্রযোজ্য নয় এই শব্দটা, বাস আর কিছু লিখতে হবে না। তাহলে 5 আর 6 মাঝে মধ্যে কাজে আসবে, অন্য ক্ষেত্রে কাজে কিন্তু আসবে না, এইটা মনে রাখবেন। 7 নাম্বারটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। 7 নাম্বারটার মধ্যে আমাদেরকে কি করতে হবে দেখেন, যে হস্তান্তরিত সম্পত্তির ন্যূনপক্ষে 25 বছরের মালিকানার ধারাবাহিক বিবরণ, যথাযথ ক্ষেত্রে ওয়ারিশ ও বায়া দলিল সময়ের বিস্তারিত বিবরণ এবং হস্তান্তরের উদ্দেশ্য, সম্পত্তির দখল, ইজমেন্ট সত্ত্ব, হস্তান্তর সম্পর্কিত উল্লেখযোগ্য মন্তব্য যদি থাকে। তার মানে আমরা 7 নম্বর কলামে সবকিছু লিখতে পারবো, যে এটা জমিটা কেন হস্তান্তর করা হচ্ছে, আরো নানা প্রকার যত কিছু লিখার এই একটাই অপশন আছে। তো এইটা তো বাই ডিফল্ট দলিলেরই ভাষা। তো এখন ধরেন যে আমরা এইখানে একটা কি করছি, যে মালিকানা ধারাবাহিকতা লিখতেছি। দেখেন যে বিক্রিত জমি জমা যা সিএস 320 নাম্বার খতিয়ানভুক্ত। তো তাইলে 320 খতিয়ানের মালিককে, তো আমরা খতিয়ানে দেখলাম যে আরজ আলী নামীয় রেকর্ডভুক্ত, তাইলে আমাদের সিএস খতিয়ান হয়ে গেল, ঝামেলা শেষ। এরপরে আমরা এবং দিয়ে যে এসএ খতিয়ানে তার একমাত্র পুত্র আকরাম উল্লাহর নামে 400 নাম্বার খতিয়ানভুক্ত হয়, তাহলে সিএসও পাইলাম, এসএও পাইলাম। এই এসএ 400 নাম্বার খতিয়ানের মালিকের নিকট থেকে, তার মানে এসএ খতিয়ানীয় যিনি রেকর্ডীয় মালিক, উনি কাছ থেকে কি 17/9/2015 তারিখে এই যে 96/68 নাম্বার একটা দলিল, দলিল মূলে খরিদ করিয়া, নর্মালি দলিলের মধ্যে এখনো সাধু ভাষায় ব্যবহার করা হয়, মূলে খরিদ করিয়া ভোগ দখলীয় থাকা অবস্থায় গত একটা তারিখ আমরা এখানে দিলাম, যে 31/8/2016 তারিখে নিজ নামে খতিয়ান সৃষ্টি করে, যেটাকে আমরা খাজনা খারিজ করা বলি। তো এখানে 230 নাম্বার একটা খতিয়ান নাম্বার আমরা দিলাম, খুলিয়া খাজনা দেয়া অবস্থায় বিক্রি করলাম। তো এই আমাদের ইতিহাস সিএস খতিয়ান থেকে আজ পর্যন্ত হয়ে গেল। এরপরে আপনি যদি চান যে বিক্রয় করার উদ্দেশ্যটা কি লিখবেন, নর্মালি প্রয়োজন হয় না। তো এখানে যে নগদ টাকার প্রয়োজন হেতু বিক্রি করলাম। তারপরে দখল বিষয়ক মন্তব্য যদি দিতে চান আপনি এখানে দিতে পারেন, যে টাকা পয়সা সমস্ত দেয়া হয়ে গেছে, বিক্রেতা জমিটা দখলও বুঝায় দিছে। আর যদি টাকা পয়সা বাকি থাকে আপনি এখানে লিখতে পারবেন যে আংশিক পরিশোধ করা হয়েছে, আংশিক পরবর্তীতে পরিশোধ দিতে হবে। তো এই 7 নাম্বারটাই হচ্ছে দলিলের, যেটা বলতে পারেন যে হৃৎপিণ্ড হচ্ছে 7 নাম্বারটা, এইটা পড়েই সবকিছু পাওয়া যায়। আর এই জায়গায় বেশি ভুল হয়, খতিয়ান নাম্বার, দলিল নাম্বার, তারিখগুলা, এই জায়গায় কিন্তু দলিল লেখকরা ভুল করে। তো এই জায়গাটা আপনি একটু বারবার দেখবেন, যে আপনি যে সমস্ত দলিল পত্র লিখছেন এই দলিল পত্রগুলো একবার মিলিয়ে দিবেন, এইটা যদি ঠিক থাকে যথেষ্ট আপনার। এখন চলে যায় 8 নাম্বার। তো 8 নাম্বারটাতে নর্মালি যদি একজন দাতা এবং একজন গ্রহীতা হয় তেমন কিছুর করাত আপনার দরকার হয় না। কিন্তু যদি দাতা দুইজন হয়, এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা দলিলে কেউ 10% মালিক, কেউ 90% মালিক, এখন বিক্রি করার সময় কে কতটুকু বিক্রি করতেছে। তো এই জন্য যদি একাধিক হয়, যেমন ধরেন যে এখানে 100 শতক জমি বিক্রি হচ্ছে, তো এখন 100 শতকের মধ্যে একজন হয়তো 80 শতক বিক্রি করতেছে, আরেকজন হয়তো কি করতেছে 20 শতক বিক্রি করতেছে। আবার ক্রেতার ক্ষেত্রে এরকম হইতে পারে যে একই দলিলে আপনারা জমি তো কিনতেছেন, একজন কিনতেছে 20 শতক, আরেকজন কিনতেছে 30 শতক, এটা হইতে পারে। তো এই জন্য 8 নাম্বার এবং 9 নাম্বার পাশাপাশি দুইটা কলাম আছে দাতা এবং গ্রহীতার জন্য। 8 নাম্বারটা হচ্ছে দেখেন একাধিক গ্রহীতার ক্ষেত্রে। তো আপনি দলিল লেখক হিসেবে যারা আপনার কাছে দলিল করতে আসবে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনারা একাধিক দলিল গ্রহীতা যেহেতু, সবার কি অংশটা সমান থাকবে না কেউ কম বেশি নিচ্ছেন। যদি সমান থাকে তাহলে আপনি 50-50 দিয়ে দিবেন বা সমপরিমাণ অংশ লিখে দিবেন, যেটা আপনার খুশি হয়। আর যদি কেউ বলে যে না একজনের বেশি, তাহলে তার নাম বরাবর তার যতটুকু সেটা আপনাকে উল্লেখ করতে হবে। বিক্রেতাদের ক্ষেত্রেও এরকম হবে, যদি একাধিক যদি বিক্রেতা থাকে তাহলে সেক্ষেত্রে কে কতটুকু বিক্রি করতেছে সেই জিনিসটা এখানে আপনাকে লিখতে হবে। জাস্ট 1 সেকেন্ড। তাহলে আমরা একাধিক দাতা এবং একাধিক গ্রহীতার জন্য তাদের হারাহারি অংশ, এই হারাহারি অংশ মানে হচ্ছে যে কে কতটুকু অংশের মালিক সেটা রাখানো হয়।
আর যদি একজন হয় তাহলে বাকি অংশটুকু আমরা কি করব, রাখার আমাদের দরকার নাই, একজনই থাকবে এভাবে। আর যদি একাধিক হয় তখন আমরা একাধিকটা দিব। তো সেটা আপনার অবস্থার উপর ভিত্তি করে, যদি এখানে 3 জন হয় আপনি আরো একটা এরকম কলাম বানায় নেবেন, কোনো সমস্যা নেই, আর দরকার না হইলে নাই। এরপরে আসি, এইগুলার পরে একটু গ্যাপ রাখার চেষ্টা করবেন। তো 10 নম্বরে দেখেন সম্পাদনের তারিখ, বাংলা এবং ইংরেজি। তো এটা হচ্ছে যে যেই দিন দলিলটা লিখতেছে ওই দিন যদি যিনি দলিলটাতে স্বাক্ষর করবেন উনিও থাকেন, তাহলে এখানে আপনি বাংলা তারিখ এবং ওই দিনের ইংরেজি তারিখটা দিয়ে দিবেন। এরপরে 11 নম্বরটা হচ্ছে জমির সম্পত্তির তফসিল। এটাতে জমিটা কোন জেলার কোন থানার, এটা আপনি 2 লাইনে লিখে দিতে পারেন, অথবা আপনি এখানে কলম বানাইতে পারেন যে থানা এটা, জেলা এটা, ইউনিয়ন এটা, জেল নাম্বার এত। তো অত ডিটেলে না গিয়ে জেলা, উপজেলা, তারপরে মৌজা, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এইখানে আপনি দিতে পারেন যে কতটুকু জমির মধ্যে কতটুকু কি হচ্ছে, হস্তান্তরিত হচ্ছে। কিন্তু সমস্যা হয় যখন একাধিক দাগ থাকবে, তখন আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, একটা চার্ট বানাইতে হবে। আপনি চাইলে মাইক্রোসফট ওয়ার্ড থেকে এইভাবে টেবিল নিতে পারেন, এখানে টেবিল নিয়ে আপনি কি করতে পারেন, এরকম দিয়ে দিতে পারেন যে 12 নম্বর দাগ থেকে 3 শতক, বা 16 নম্বর দাগ থেকে 4 শতক, 20 নম্বর দাগ থেকে 5 শতক, এইরকম করে কিন্তু আপনি একটা টেবিল বানায় দিতে পারেন। তাহলে দলিলটা আপনার দেখতে স্বচ্ছ দেখাবে, যে অত কাটা ঘষা মাজা কিন্তু হবে না। আর যদি একটা দাগ হয় তাহলে আপনার এই টেবিলের কিন্তু কি নেই, দরকার নাই, এটা আপনি বাদ দিবেন, সমস্যা নেই। এখন এরপরে আসি আমরা 12 নম্বর সম্পত্তির চৌহাদ্দি। এই চৌহাদ্দিটা নর্মালি আমরা আনুমানিকই দেই, কারণ হচ্ছে যে যারা দাতা বিক্রেতা সত্য কথা বলতেছে কিনা আপনি কিভাবে জানেন যে আশেপাশে কারা আছে। তো এই জন্য জাস্ট তাদেরকে জিজ্ঞেস করবেন, তাদেরই সম্পত্তি, আপনার তো কিছু যায় আসে না। যে জমিটার উত্তর দিকে কার জমি আছে, তো তার নামটা যদি জানা থাকে ভালো দিয়ে দিবেন। অনেক ক্ষেত্রে দাতার নিজেরই জমি থাকে, দক্ষিণ দিকে কে আছে, পূর্ব দিকে কি আছে, পশ্চিম দিকে কি আছে, মানে যাতে দলিলটা দেখে জায়গাটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় যে জায়গাটা কোথায় অবস্থিত। 13 নম্বরটা, যে হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে সংখ্যা এবং কি করতে হবে, কথায় দুটাতেই লিখতে হবে। এখানে দেখুন 1.5 শতক, আমরা 1.5 শতক লিখে দিয়েছি, তো আপনি ওইখানে লিখে দিতে হবে যে কতটুকু। এরপরে হস্তান্তরিত সম্পত্তির মূল্য পরিশোধের বিবরণ যদি থাকে, তো এখানে আমরা পরিশোধিত নগদ দিয়ে দিচ্ছি যে টোটাল টাকা পয়সা পরিশোধ হয়ে গেছে। আর যদি আপনার দলিলে বাকি থাকে লিখে দেবেন বাকি আছে, আপনার কিছু করার নেই। তারপরে হচ্ছে হস্তান্তরিত সম্পত্তির হাত নকশা। তো যেহেতু আমরা হাত নকশা দিব, তার মানে নিচে আমাদেরকে কি রাখতে হবে, ফাঁকা রাখতে হবে। এটা প্রিন্ট করার পরে আমরা এই পাতাটা এইভাবে ফাঁকা থাকবে। তো যখন আমরা প্রিন্ট করব তখন এইখানে আমরা কলম দিয়ে হাত নকশাটা করে দিব। তো এই জন্য জায়গাটা আমরা ফাঁকা রাখলাম। এরপরে কৈফিয়ত কলামে, নর্মালি কৈফিয়ত কলামে আমাদের কোনো কাজ নাই বর্তমানে টাইপিং করার ক্ষেত্রে। এইটা কখন হবে, এইটা আপনি দলিলটা সাবমিট করার আগ পর্যন্ত এটা আপনার কলমে লিখতে হবে। এইরকম কপিয়াত কলমটা ফাঁকাই থাকবে, তারপরে একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন। যখন আপনি সব কিছু রেডি করে সাবমিট করতে যাবেন, তখন যদি হঠাৎ করে দেখেন যে কোনো জায়গায় একটু ভুল ভ্রান্তি সামান্য আছে, তাহলে কি ভুল ভ্রান্তি আছে এইটা এখানে লিখে দলিল লেখক স্বাক্ষর করে দেয়। তবে বাস্তব অভিজ্ঞতাতে দেখা যায় যে বর্তমানে সাব রেজিস্ট্রারটা ভুলভ্রান্তি হইলে আপনাকে বলে যে ওই স্ট্যাম্পটাই চেঞ্জ করেন। ওই কৈফিয়ত কলমে লিখলে আর বর্তমানে তারা নেয় না, তাই আপনি ওইটাই প্র্যাকটিস করবেন, যে ওই স্ট্যাম্পের ওই পাতাটা, যে পাতায় ভুল আছে ওইটাই নতুন স্ট্যাম্পে প্রিন্ট করে নিয়ে আসবেন, এখানে দিয়ে লাভ হবে না। এরপরে আসেন 17 নম্বরটা। 17 নম্বরটা গুরুত্বপূর্ণ, যেখানে কি থাকবে, দাতা এবং গ্রহীতা দুইজনেরই স্বাক্ষর থাকবে। তা একটু জায়গা ফাঁকা রাখবেন। যিনি বিক্রি করতেছেন উনি, অথবা ওনার পক্ষে পাওয়ার অফ অ্যাটর্নি হইলে বা অভিভাবক হইলে তার স্বাক্ষর থাকবে এখানে। আর এখানে গ্রহীতার স্বাক্ষর থাকবে, দুইজনেরই স্বাক্ষর থাকবে। সাক্ষীদেরকে সর্ব অবস্থায় পৃথক পাতায় নিয়ে যাবেন। সাক্ষীদেরকে পৃথক পাতায় নিয়ে যাবেন, এই জন্য আমরা নিচের পাতায় নিয়ে গেলাম। এইখানে সাক্ষীদের ওইটার মধ্যে ট্রাই করবেন তাদের আইডি কার্ড অনুযায়ী লেখার জন্য। তবে দাতা গ্রহীতার মতো তো ডিটেইলি জন্ম তারিখ, পেশা, এই সমস্ত কিছু লেখার আপনার দরকার নাই। জাস্ট তাদের কি করবেন, নাম, ঠিকানা, পিতার নাম এতটুকুই লিখে দিবেন, যথেষ্ট। আর যদি সম্ভব হয় তাদেরও আইডি নাম্বারটাও লিখে রাখবেন। এখানে যদিও দেওয়া নাই, আপনি কি করবেন, এখানে তার যে আইডি নাম্বারটা দিয়ে দিবেন। আইডি নাম্বার, আইডি নাম্বারটা দিয়ে তার জাতীয় পরিচয়পত্র বা আইডি নাম্বারটা এখানে লিখে দিবেন। আর এইদিকে পরবর্তীতে তারা স্বাক্ষর করবে, এটা এরকমই থাকবে। তো আপনার সাক্ষী সর্বনিম্ন কয়জন, 2 জন। তা আপনি চাইলে 3 জন 4 জনও দিতে পারেন। আর শনাক্তকারীকে আমরা পৃথক পাতায় নিয়ে যাব।
শনাক্তকারী পৃথক একজন ব্যক্তি হবে। তো তার ক্ষেত্রেও আমরা তার যাবতীয় ঠিকানা সবকিছু দিয়ে দিব। তো তারপরের কলামটা হচ্ছে আপনার নিজের, আপনি যে একজন দলিল লেখক, আপনার নিজের কলাম। এখানে বলতেছে দেখেন যে হস্তান্তরিত সম্পত্তির সঠিক পরিচয় এবং বাজার মূল্য সম্পর্কে অবহিত হইয়া আমি নিম্ন স্বাক্ষরকারী অত্র দলিল মুসাবিদা করেছি, মানে দলিলটা আপনি লিখছেন অথবা লিখিয়া দিয়েছেন এবং পক্ষগণকে আপনি পাঠ করে শুনাইয়াছেন। দলিলটি এইখানে ড্যাশ দেওয়া আছে যে কত পাতায় লিখিত। তো এইটার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখানে আপাতত আপনার কিছু করার দরকার নেই, এখানে ফাঁকা থাকবে। যখন আপনি কি করবেন, দলিলটা সম্পূর্ণ মুস্তাফিদা হয়ে গেল, প্রিন্ট করলেন, তখন আপনি কলমে লাস্টে জমা দেওয়ার আগে কি করবেন, হিসাব করবেন যে কত পাতার দলিল, 10 পাতা হইলো না 11 না 12। সেই শব্দটা এখানে তখন কলমে লিখে দিবেন যে 12 পাতার বা 12 ফদ্দে। ফদ্দে মানে হচ্ছে পাতা, যদিও শব্দটা ব্যবহার না করাই ভালো। এরপরে যদি আমরা দেখি যে মুসাবিদাকারী দলিল লেখকের নাম ঠিকানা, আপনি যেহেতু দলিল লেখক হবেন আপনার অবশ্যই একটা কি থাকবে, লাইসেন্স নাম্বার থাকবে। আর আপনি যদি দলিল লেখকের সহকারী হিসাবে কাজ করেন, যদিও টোটাল কাজ আপনি করেন, এইখানে ওই যার লাইসেন্সটা আছে তারই নাম স্বাক্ষর লাইসেন্স নাম্বার উল্লেখ করবেন, আপনারটা না। তো এই জন্য আমরা বলি যে দ্বারাই দলিল লেখকের লাইসেন্স যেহেতু বন্ধ আছে, আপনি এরকম যে কোনো দলিল লেখকের অধীনে কাজ করতে পারেন। শুধু যাবতীয় সব রেডি করে তার খালি স্বাক্ষরটা লাইসেন্স নাম্বারটা দিবেন, তাকে প্রতি দলিল প্রতি আপনি নির্দিষ্ট একটা হারে তার কমিশন দিয়ে দিবেন, তাহলে আপনি কিন্তু কাজ করতে পারেন। অনেকে এরকম করতেছে। তো এরপরে আসি আমরা হলফনামা। তো মনে রাখবেন বর্তমানে হলফনামা 3 পাতায় হবে। বর্তমানে হলফনামা যেহেতু 300 টাকার স্টাম্প আমাদেরকে ব্যবহার করতে হবে, দলিল যেটাই হোক। তো 21 নম্বরে আমাদের হলফনামা দেওয়া আছে, তো এইটা যেইভাবে আছে ওইভাবে আমাদের কোনো কাজ না, শুধু এই লেখাটা আমরা সরায় দিব, এটা আমাদের দরকার নাই। তো বরাবর এখানে আপনি ওই কোন সাব রেজিস্ট্রি অফিস, তো ওই সাব রেজিস্ট্রি অফিসটার নামটা লিখতে হবে। এরপরে যিনি হলফকারী, যদি এখানে একজন দাতা থাকে একজন দাতার নাম হবে, যদি একাধিক থাকে একাধিক ব্যক্তির নাম হবে এটার মধ্যে। এরপরে যেটা আছে এটাতে আপনার কিছু করার নাই, এই লেখাগুলা সরকারি গেজেট করা, জাস্ট আমরা কপি পেস্ট করি। তো এখানে মূলত বলতেছে যে কি, যে আমি ঘোষণা করিতেছি যে সম্পত্তিটা দালাল আইনের অধীনে কুক্ষিত না, সম্পত্তিটা কিনা পরিত্যক্ত সম্পত্তি না, এরপর সম্পত্তিটা কোনো আইন দ্বারা বাজেয়াপ্ত না। এরপরে বলতেছে যে সম্পত্তিটাতে কোনো আইনের সাথে সাংঘর্ষিক না, তার মানে ওই যে 60 বিঘার বেশি সম্পত্তি না। তারপরে সম্পত্তির যাবতীয় বিবরণ উনি সঠিকভাবে দিয়েছেন, কোনো প্রকার অবমূল্যায়ন করেন নাই। এটা দেওয়ার মেইন কারণ হচ্ছে পরবর্তীতে বিরোধ হইলে এই হলফনামার বিপরীতে মামলাগুলা দায়ের করা যায়, আদালতে একটা লিগ্যাল ডকুমেন্ট হিসাবে গণ্য হয়। এরপরে আরো বলতেছে যে উনি সজ্ঞানে এটা কি করলেন, করে দিচ্ছেন, যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়, কারো কাছে উনি মর্গেজ বন্ধক রাখেন নাই, কারো কাছে বিক্রি করেন নাই, এইরকম কথাবার্তি বলে যদি কোনো প্রকার ওনার ভুল ভ্রান্তি হয়, ওনার বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি মামলা দায়ের করা যাবে এবং উনি নিজ খরচায় ভুল সংশোধন সহ নতুন দলিল প্রস্তুত এবং রেজিস্ট্রি করিয়া দিতে বাধ্য থাকবে। তো এইগুলা হচ্ছে কপি পেস্ট, এখানে সারা দেশের দলিলে একই জিনিস পাবেন। তো এইটা মূলত আমাদের 2 পাতায় হয়েছে, আমরা এটাকে 3 পাতায় করব। আপনার ক্ষেত্রে 3 পাতায় করতে হবে, যেহেতু হলফনামা 3 পাতায়, আপনি দেখবেন যে কোন জায়গায় যাচ্ছে। তো আমাদের এখানে মোটামুটি 2.5 পাতা হয়েছে, তো আমরা এমন ভাবে এটাকে সাজানোর চেষ্টা করব যাতে আমাদের 3 পাতায় যায়। তো এই পাতা থেকে আমরা কিছু অংশ নিচের দিকে নিয়ে যাব। জাস্ট যদি আমরা দেখি 3য় পাতা, তো 3য় পাতায় আমাদের সাব রেজিস্ট্রারের নাম ও পদবি এবং স্বাক্ষর ও তারিখ ওই জিনিসটাও দেওয়া আছে। তার মানে আমাদের 3 পাতা 300 টাকার স্টাম্পে হবে। তো এখন মূল জিনিস যেটা, যে কত ফন্টে রাখবেন, এই যে এটা লিখতেছেন দলিলগুলা রাখবেন কত ফন্টে। তো এখানে আমরা 9 দেখাচ্ছি, তো 9-এর চাইতে একটু বেশি আমাদের রাখা দরকার। তো এটা আমরা 11-তে রাখবো, অথবা আপনি 12-তে রাখবেন। 12-তে রাখলে একটু বড় দেখা যায়। ম্যাক্সিমাম দলিলে বর্তমানেও যে দলিলগুলো এখানে আছে মোটামুটি এগুলো 12-তে রাখা, 11 এবং 12। কোনো কোনো সাব রেজিস্ট্রেশন অফিস 12 ফন্টে রাখতেছে, কোথাও 11 ফন্টে রাখতেছে। তো 12-তে রাখলে কি হবে, একটু বড় দেখাবে, আর 11-তে রাখলে একটু ছোট দেখাবে। তো আপনি যে সাব রেজিস্ট্রেশন অফিসে কাজ করতেছেন, একদিন দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা 12-তে করতেছে না 11-তে করতেছে, কারণ সবাই যে ফরম্যাটে করে আপনার অঞ্চলে ওই ফরম্যাটে করাটাই ভালো, না হলে দলিলটা একটু অন্যরকম দেখাবে। তো অপশন দুইটাই হয়, 11 না হলে 12, এটাই হচ্ছে মূল কথা। তো আমরা রাখলাম 12-তে, তো রাখার পরে এখন আমরা দেখার চেষ্টা করি যে তাহলে আমাদের এই ওয়ার্ড ফাইলের মধ্যে এটা কত পাতার মধ্যে আসলো, নর্মালি কতটা পাতা হইলো, এটা একটু যদি আমরা লক্ষ্য আগে আবার
প্রথম থেকে একটু আগে দেখে নেই, জাস্ট আমাদের সাজানোটা ঠিক আছে কিনা, তাহলে পাতার সংখ্যা আমাদের কম বেশি আমরা দেখব। তো দেখেন তাহলে প্রথম পাতায় আমাদের 1 এবং 2 আছে। দ্বিতীয় পাতায় আমরা এই যে এটা নিচের দিকে আসছে, এত নিচের দিকে আসা যাবে না, এটা আমাদেরকে উপরে নিতেই হবে, যেভাবেই হোক আমাদেরকে কি করতে হবে, এগুলো উপরে নিতেই হবে। আরো উপরে নিতে হবে, আরো আরো আরো, তার মানে প্রথম পাতার মধ্যেই সব আসতে হবে। তো এই আমাদের প্রথম পাতায় চলে আসলো এই জিনিসটা। তো এটা আমরা এখান থেকে আরো ছোট করতে পারবো এইরকম। তো এইটা হচ্ছে যে আমাদের প্রথম পাতা। এরপরে আমরা দ্বিতীয় পাতাটা দেখি, যেখানে দলিল গ্রহীতার নাম স্বাক্ষর জেলা পর্যন্ত ঠিক আছে, এই পাতার মধ্যে চলে আসবে। এরপরে 4 নম্বরে যিনি সম্পত্তির দাতা, তারও এক পাতায় সমস্ত কিছু ঠিক আছে। তারপরে 5 আর 6 আমাদের কোনো কাজের না। 7 নম্বরটা আমাদের মোটামুটি এক পাতাই আছে। 8 নম্বরে যদি আমরা দেখি, দাতা এবং গ্রহীতা আমাদের জন্য ঠিক আছে, সমস্যা নাই। আর 10-এর পরে আমরা একটু গ্যাপ রাখার চেষ্টা করব। আর এই তফসিলটা পরের পাতা নিয়ে যাব, যেহেতু এখানে শেষের দিকে আছে। এরপরে আমাদের এই সম্পত্তি চুয়াদ্দির বিবরণটা আমরা আরো উপরে নিয়ে আসি, জমির পরিমাণ। আর হাত নকশার ক্ষেত্রে আপনি দেখবেন অনেক ক্ষেত্রে আপনার দলিলে 10টা 20টা দাগও থাকতে পারে, প্রতিটা দাগেরই হাত নকশা দিতে হবে। তো এটা আপনার মাথায় থাকতে হবে যে আপনি কত দাগের দলিল লিখতেছেন। যদি দেখেন একটা দাগ, তাইলে এই সামান্য একটু জায়গাতে হয়ে যাবে, কিন্তু 2টা 3টা 5টা যদি দাগ থাকে, তখন এই যে হস্তান্তরিত সম্পত্তির হাত নকশার পরবর্তীতে টোটাল একটা পেজই আপনাকে কি করতে হবে, আপনি রাখতে হবে। তো এই দলিলে জাস্ট আমরা ওইটাই রাখি, তা আপনাদেরকে দেখাই যে একটা হয়তো একাধিক দাগ থাকবে, ওই জন্য এটা আমরা পরের পাতায় নিয়ে গেলাম। এইখানে আরো জায়গা ছাড়ে দিচ্ছি, যে টোটাল জায়গাটাতে আমরা কি করব, প্রিন্ট করে পরবর্তীতে নকশাগুলো আর্ট করব। এরপরে কৈফিয়ত থাকলো আমাদের, দলিল দুইজনের স্বাক্ষর থাকলো, দাতা গ্রহীতার আর দলিল লেখকের আমাদের স্বাক্ষরটা চলে আসবে 17। এরপরে সাক্ষী সবসময় ট্রাই করবেন 2জন সাক্ষীকে এক পাতায় রাখার জন্য। তো এটাও আমাদের এক পাতাই আছে। এরপরে শনাক্তকারী এবং দলিল লেখক, শনাক্তকারী এবং দলিল লেখক সবসময় ট্রাই করবেন আপনি এক পাতায় রাখার জন্য। তো এরপরে যদি আমরা দেখি আমাদের হলফনামা, তো এইটা আমাদের আরো উপরে আসবে এখন। হলফনামাটা এই পাতায় আমরা দিব। এই হচ্ছে আমাদের হলফনামা, 1 পাতার, 2 পাতার, আর এই 3 পাতা। তাহলে আমাদের 300 টাকার ব্যবহার করতে পারবো। তো এটা আপনি যেটা করবেন, আগে প্রথমে একটা পিডিএফ তৈরি করে নেবেন। এখান থেকে আপনার কম্পিউটারে টাইপ করার পরে সেভ এসে গেলে দেখবেন যে আপনি পিডিএফ হয়ে যাবে। ওয়ার্ড ডকুমেন্টটা আপনি এই পিডিএফ আছে, পিডিএফ আকারে একবার কি করবেন, সেভ করে আগে দেখেন যে কোনো ভুল ভ্রান্তি বা কোনো কিছু হচ্ছে কিনা। এটার সাথে সাথে পিডিএফ হয়ে যাবে। তো পিডিএফ আপনি এইভাবে আগে করে নেবেন। আপনার ল্যাপটপের উপর ভিত্তি করে একটু সময় নিতে পারে। এই দেখেন যে আমাদের এই পিডিএফটা তৈরি হয়ে গেছে। তো এরকম করে আপনি আগে দেখে নেবেন যে আপনার মোটামুটি এটা হয়ে গেছে আমাদের। তো আমরা একটু বড় করে দেখি যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। দলিল লেখার পরে মেইন জিনিসটা হচ্ছে বারবার চেক করা, অথবা আপনি ফটোকপি করে কি করবেন, যিনি সম্পত্তির বিক্রেতা বা দাতা তাকে দেখে দেখাবেন। তো এইখানে দেখেন যে আমরা মোটামুটি চেক করব, 1 নম্বরটা আমাদের ঠিক আছে, 2 নম্বরও ঠিক আছে, জমির পরিমাণ, দাতার নাম ঠিক আছে। এইখানে পরবর্তীতে আমরা ছবিটা পেস্ট করব প্রিন্ট করার পরে। এক্ষেত্রে গ্রহীতার ছবিটাও এখানে আমরা প্রিন্ট করব। এরপরে আমাদের 5 এবং 6 পরে আমরা এখানে হাতে লিখে দিব যে প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়। হস্তান্তরিত সম্পত্তির জায়গা যা আছে এটাও আমাদের ঠিক আছে। 8 নম্বরে হারাহারি পরিমাণ আপনি দেখে নেবেন ঠিক আছে কিনা, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। শুধু এইখানে যেমন ধরেন যে 80 আর 20 আছে, তো এই ক্ষেত্রে জাস্ট এখানে যদি আপনি 50 করে দেন, কিন্তু অনেক মালিকানা এদিক সেদিক হয়ে যাবে। এরপরে সম্পাদনের তারিখ বাংলা, এটা আপনি পরবর্তীতে চাইলে হাতে লিখবেন অথবা টাইপকৃত যেটাই করার করে দিবেন। তফসিলের পরে সম্পত্তির চৌহাদ্দিটা এখানে লিখে দিবেন। আর এই মূল্য পরিশোধটা আমাদের এখানে থাকলো নগদ পরিশোধিত। আর এইখানে তখন হাত নকশাটা, যদি একটা দাগ থাকে আগে এইদিকে দাগ নাম্বার লিখবেন, যে যেমন 12 নম্বর দাগ, এইটা হচ্ছে তার কি চৌহাদ্দি, প্রতিটা দাগের চৌহাদ্দি এবং কোন জায়গাটা বিক্রি হচ্ছে, যে এই জায়গাটা বিক্রি হচ্ছে। যদি একাধিক দাগ থাকে, আরো একটা সম্পত্তি এরকম
এতটুকু বিক্রি হচ্ছে ওইটাকে একটু মার্ক করে দিবেন এরকম করে। তো এটা নির্ভর করবে, আপনার যদি একটা দাগ হয় তাহলে জায়গা কম ছাড়বেন, যদি দাগ সংখ্যা বেশি হয় অনেক বড়। আমরা একটা টোটাল পাতাই ছেড়ে দিছি যাতে আপনাদেরকে একটু বুঝাইতে পারি। কৈফিয়তটাতে আপনি প্রযোজ্য নয় লিখে দিবেন। আর এই ক্ষেত্রে এখানে দাতা স্বাক্ষর করবে, এখানে গ্রহীতা স্বাক্ষর করবে, তারিখ দিবে। আর সাক্ষীদের নামটা অটোমেটিক এখানে আমরা দেই নাই, কিন্তু সাক্ষীদের নাম তো বাই ডিফল্ট আপনি দিয়ে দিবেন। তো সাক্ষীদের কাজ হবে তখন শুধু এখানে সে স্বাক্ষর করবে আর তারিখ দিবে, দুইটার মধ্যেই। এরপরে শনাক্তকারীর ক্ষেত্রে আরেকজন ব্যক্তি, তার নাম ঠিকানাও থাকবে, সেও এখানে শনাক্ত করবে। আর দলিল লেখক যদি আপনি নিজে না হন, যার লাইসেন্সটা ব্যবহার করবেন, যদিও আপনি লিখছেন কিন্তু আপনার স্বাক্ষর দিতে পারবেন না, যার লাইসেন্সটা ব্যবহার করতেছেন তার স্বাক্ষরটা এখানে নিবেন আর এখানে তার নাম্বারগুলো লিখে দিবেন। আর হলফনামার ক্ষেত্রে আপনার কিছু করতে হবে না, বাকি কাজ সাব রেজিস্ট্রার যখন আপনি করবেন, সিল সাপোর্ট যা আছে সেটা সাব রেজিস্ট্রার যখন দলিলটা রেজিস্ট্রেশন করার জন্য নিবে, সে প্রতি পাতায় স্বাক্ষর করবে। এইখানে তো করবে করবে, আবার প্রতিটা পাতার মধ্যেই সে স্বাক্ষর করবে। তো এইরকম আপনি যখন কি করবেন, একটা ওয়ার্ড ফাইল থেকে একটা দলিল প্রস্তুত করবেন, সর্বপ্রথমে আপনি প্রয়োজনে প্রিন্ট দিয়ে ভুল ভ্রান্তি যদি কিছু থাকে সেটা লক্ষ্য করবেন। এখন কথা হচ্ছে, এই দলিলটা আপনি সাবকবলা দলিল তো লিখলেন, তো এটা তো আপনাকে স্টাম্পে প্রিন্ট দিতে হবে। তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে কত পাতার দলিল আপনি লিখলেন। তো এখানে যদি আমরা দেখি, মোটামুটি এই দলিলটা আমাদের 1 2 3 পাতায় হচ্ছে আমাদের হলফনামা। 4 5 6 7 8 9 10 11 12 13। টোটাল আমাদের দলিলটা হইলো 13 পাতার, এই জিনিসটা মনে রাখবেন। এখন 13 পাতার মধ্যে 3 পাতা কিন্তু পৃথক, এটা কিন্তু মনে রাখেন, কারণ 3 পাতা হচ্ছে কি, 3 পাতা হচ্ছে আমাদের হলফনামা। ওই 3 পাতার জন্য 100 টিকে 3টা স্টাম্প আপনাকে নিতে হবে। তাহলে হলফনামা আগে 200 টাকা ছিল, এখন 300 টাকা। তাইলে আমরা যেই স্টাম্প গুলা নিব, স্টাম্প গুলার মধ্যে যে স্টাম্প ভেন্ডার আপনার ওইখানে থাকতে পারে 100 টাকার, আপনি কি করবেন, 3টা স্টাম্প নেবেন 100 টাকা। তো এই 300 স্টাম্প নেওয়ার পর আর বাকি আছে কত, আপনার 10 পাতা। এখন সাবকবলা দলিলে যেটা হয়, নর্মালি অন এভারেজ 200 টাকার স্টাম্প ব্যবহার করা হয়। বাকি টাকাটা, এই 200 টাকা বাদ দিয়ে বাকি স্টাম্প শুল্ক টাকাটা পে অর্ডারের মাধ্যমে জমা করা হয়। তো ওই জন্য আপনি দেখবেন যে আপনার ওই অঞ্চলে যদি 200 টাকার স্টাম্পে লিখে, আপনিও 200 টাকার স্টাম্পে লিখেন, সমস্যা নেই। যদি 300 টাকার স্টাম্পে লিখে, আপনি 300 টাকা লিখেন। তো নর্মালি যত সারা বাংলাদেশে মোটামুটি যতটুকু আমরা খোঁজ পাই, যে 200 টাকার স্টাম্পে লেখা হয়, কিছু কিছু জায়গায় 300 টাকা। বাকি টাকাটা কিন্তু ওই যে পে অর্ডার করবেন ওইখানে জমা দিয়ে দেওয়া হয়, তো ওই জন্য আপনার দলিলের কোনো সমস্যা নেই। তাহলে যেই টাকাটার মধ্যে আপনি স্টাম্পে লিখেন ওই টাকা বাদ দিয়ে বাকি টাকা, যেমন ধরেন যে 1 লাখ টাকার যদি একটা দলিল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি 1.5% হচ্ছে স্টাম্প শুল্ক, মানে কত, 1500 টাকা। এই 1500 টাকা থেকে আপনি যদি এখানে 200 টাকার স্টাম্প ব্যবহার করেন, তাইলে বাকি 1300 টাকাই পে অর্ডার করা লাগে। 1300 টাকা। যদি 300 টাকা ব্যবহার করেন তাহলে 1200 টাকা পে অর্ডার করবেন, এটা হচ্ছে নিয়ম। এখন ধরেন আপনার কাছে আছে 200 টাকার স্টাম্পে আপনি লিখবেন, পাতা হচ্ছে 10টা। তাহলে এখন আপনি হিসাব মিলান কত পাতার বা কত করে আপনার স্টাম্প নিতে হবে। এইটাই হচ্ছে আপনার উপস্থিত জ্ঞান, যে আপনি 10 পাতা নিতে পারবেন, টাকা হচ্ছে আপনার কত, 200। তাহলে কত দিয়ে নেওয়া যায়, এখন যদি আপনি ধরেন যে 50 থেকে স্টাম্প নেন, তাইলে পাবেন মাত্র কয়টা, 4টা। 50 50 করে, তার মানে 50 থেকে দিয়ে হবে না। যদি আপনি 25 টাকার নেন তাইলে পাবেন 8টা, তার মানেও 200 টাকা কভার হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আপনাকে একটু বুদ্ধি খাটায় যেটা করতে হবে, আপনি যদি 10 পাতা নিতে চান, প্রথমে যদি আমরা কি করি, যদি প্রথম পাতাটা যদি আমরা 50 টাকার নেই, ধরেন যে প্রথম পাতাটা আপনি নিলেন 50 টাকার, বাকি যেই, তাহলে আর আছে কত, আমার 150 টাকা আছে। এই 150 টাকা দিয়ে আপনাকে কি করতে হবে, আরো 9টা পাতা নিতে হইবে। তো এরকম 9টা পাতা বেজোড় যেহেতু একটা হয়েছে, মিলাইতে সমস্যা হবে। যেমন যদি আমরা কি করি, মোটামুটি 20 থেকে যদি ব্যবহার করি, তাহলে 5টা 20 টিকির জন্য 20 × 5 আমাদের 100 হচ্ছে। আমরা পাইলাম 5 পাতা, আমাদের আরো লাগবে 5, আমরা নিয়ে নিছি অলরেডি কি 50 টিকে একটা নিয়ে নিছি, তার মানে 150 টাকা হয়ে গেছে। আর আছে 50 টাকা, আমরা নিলাম 6 আর 20-এর 5 আর 6টা আমাদের হইলো, আর লাগে 4টা। তাহলে আমরা বাকি 4টা যদি 25 টিকি নেই তাহলে কিন্তু আমাদের হয়।
তাহলে আমরা কি করব, 50 থেকে নিলাম একটা। তাহলে এই ক্ষেত্রে যদি হিসাবটা আমরা একটু মিলানোর চেষ্টা করি, দেখেন 50 টাকার স্টাম্প নিলেন আপনি এক পাতা একটা। এরপরে আপনি কি করলেন, 25 টাকার স্টাম্প নিলেন। যদি আমরা 25 টাকার হইলে আপনার হচ্ছে দুইটা হবে সম্ভবত। 25 টাকার যদি আমরা নেই, দাঁড়ান, 25 টাকার যদি দুইটা নেই তাহলে হইলে 50, মানে হইলে 100 টাকা। তাহলে আমাদের আরো 60টা লাগে। 60টা, তাও কিন্তু হিসাব কিন্তু মিটতেছে না। তো এরকম ক্ষেত্রে যদি আপনার না মিটে, আপনার টেনশনে নেওয়ার কারণ না। আপনি যেটা 50 টাকা স্ট্যাম্প নিছিলেন, আপনি কি করেন, সেটাকে আপনি 25 টাকা নিয়ে নেন। তো 25 টাকা যদি আমরা চারটা ব্যবহার করি, জাস্ট 25 4, তার মানে কত, আমাদের 100 টাকা এখানে হয়ে গেল। যে 25 টাকার আমি ব্যবহার করলাম, হয়ে গেল আমাদের 100 টাকা। আর পাচ্ছি কত আমরা, 100 টাকা, আর স্ট্যাম্প লাগবে আমাদের আরো 6 পাতা। এখন এই 6 পাতার জন্য যদি আপনি কি করেন, 20 টিকি স্টাম্প নেন। 20 টিকি হইলে যদি আপনি কি করেন, 100-র মধ্যে 20, তাহলে 5 20 100, আমার লাগে আরো একটা বেশি, তাও কিন্তু হচ্ছে না। অনেক ক্ষেত্রে উপস্থিত আপনার এরকম কিন্তু কনফিউশনটা হবেই হবে। কারণ আপনি জানেন না একটা দলিল কয় পাতা হবে, 5 পাতা হবে, 6 পাতা হবে, না 11 পাতা হবে। তো এই জন্য এইটা মিলানোটাই আপনার জন্য যে জ্ঞান, এইটাই, বাকিটা কিন্তু আপনার অতটা কঠিন না। আর যদি এই 25 টাকার আমরা যেটা নিলাম, এটা দিয়েও আপনার না হয়, তাইলে আপনি কি করলেন, যে ধরলাম সরাসরি আপনি 100 টাকারও একটা ব্যবহার করতে পারেন। 100 টাকারও স্ট্যাম্প কিন্তু পাওয়া যায়। ধরেন যে একটা ব্যবহার করলেন 100 টাকার, তারপরে 50 টাকার আপনি ব্যবহার করলেন একটা, কত হয়ে গেল, আমাদের দুইটা হইলো 150 টাকা, আর আছে আমাদের 50 টাকা। এখন এই 50 টাকার ক্ষেত্রে আমরা, আমাদের লাগবে আরো 8 পাতা। এখন যদি আমরা কি করি, 10 টাকার যদি ব্যবহার, বা 25 টাকার ব্যবহার করলে আমরা পাবো কয়টা, মাত্র 4টা। তাও আমাদের হচ্ছে না। 4 5 6, 6 পাতা পাইলাম মাত্র। তো আমাদের যেহেতু বাড়াইতে হবে, তাইলে এটা আবার আমরা কমাই। এটা মিলানোটাই হচ্ছে টাফ ব্যাপার। 50 যদি নেই, 50-এর ধরলাম দুইটা নিলাম, তাহলে 100 হয়ে গেল আমাদের। আর 25-এর যদি আমরা দুইটা নেই, তাহলে হয়ে গেল আমাদের 100। আর আরো লাগে 6টা। এই 6টা আমরা, 50 টাকার 6টা মিলাবো কি করে, 50 টাকার আমরা 5টা মিলাইতে পারি। উফ, ও, আপনিও নিজেও একটু ট্রাই করে দেখতে পারেন যে মিলতেছে কিভাবে, কাগজের মধ্যে খুঁজে দেখি, তাহলে তাড়াতাড়ি মিলবে। জি, কেউ যদি মিলাইতে পারেন বলতে পারেন, সমস্যা নেই। স্যার 20টাকারটা দিলে হয় না? হবে, ওইটা তো মিলান, আপনি ওইটাই বললাম। ধরেন আপনার কাছে 10 পাতা আছে, 200 টাকা আছে, 10 টাকা। স্যার স্যার বিশ বিশ টাকা দিলে টাকার মিলে বিশ যায়। টাকার 10টা নিলে তো স্যার মিলে যায়, 10 20 200 স্যার, 10 পাতা নিলাম 20 টাকা শেষ। তাও হয়, কোনো সমস্যা নেই। যদি আমরা 20 টাকা আর কি করি, 20 টাকার নেই নাকি, হ্যাঁ, তাহলে 20 টাকার সহজে, 10টা নিতে হয়। হ্যাঁ 20 টাকা 10টা নেন, তাহলে ঝামেলা শেষ। মানে এটা কথা হচ্ছে কি, এটা আপনার উপস্থিত মিলাইতে হবে। জি কোনো সময় স্যার, জি। 11 পাতা হবে, কোনো সময় 12 পাতা হবে, কোনো সময় 13 পাতা হবে। তো ওইটা আপনার ওই উপস্থিত মানে আপনাকে মিলাই দিতে হবে। যে আপনি 200 টাকা, বা যদি আপনি 300 টাকা ব্যবহার করেন, 300 টাকা, তাহলে আপনার একদম ইজি। আমরা এত কিছু না করে, ধরেন যে 20 টাকারই আপনি স্টাম্প নেন, কোনো সমস্যা নাই। 20 টাকা নিয়ে নিলেন আপনি, শেষ 200টা চলে আসলো আমাদের। যে 20 টাকার 10টা স্টাম্প নিলাম, ঝামেলাই শেষ। তো ওই স্টাম্প গুলো নেওয়ার পরে বাস আপনি প্রিন্ট করবেন। আর পৃথক আমাদের নিতে হবে ওই যে হলফনামার জন্য, তিনটা নিবেন, 100 টাকি 100 টাকি 300। তাহলে আপনার টোটাল দলিলটা আপনি যখন প্রিন্ট করবেন, প্রিন্ট করার তারপরে কাজ হচ্ছে যে আপনি কি করবেন ওইটার মধ্যে, যেমন আমরা এই চিত্রের মধ্যে এখানে দেখাইলাম, দাতাকে ডাক দিবেন যে ভাই আসেন দলিলে স্বাক্ষর করেন। আর নর্মালি যেটা নিয়ম হয়, যে দাতা তো কি করবে না, টাকা বুঝে পাওয়া ছাড়া স্বাক্ষর তো সে জীবনেও করবে না। তো টাকা তারা বুঝে নিবে। তারপরে এইখানে প্রতি পাতায়, টোটাল 13 পাতার মধ্যেই 10 পাতা মূল দলিল, আর 3 পাতা হচ্ছে যে আমাদের হলফনামা। প্রতি পাতায় দাতা স্বাক্ষর থাকবে, 10 জন হইলে 10 জন। আর গ্রহীতার স্বাক্ষর শুধুমাত্র আমাদের থাকবে কোথায়, ওই যে 17 নম্বরের মধ্যে। আর প্রথম পাতার অপোজিটে আপনার কাজ হচ্ছে যে যিনি সম্পত্তির বিক্রেতা, তার আঙ্গুলের ছাপ নিবেন, নিয়ে এখানে দিয়ে দিতে হবে। আর এই যে নাম্বারটা, এটা পরবর্তীতে সাব রেজিস্ট্রি অফিস দিবে, আপনার কাজ না। আপনার কাজ হলে শুধু এখানে কি করবেন, এইখানে তার আঙ্গুলের ছাপটা নিয়ে আপনি দলিলটা সাবমিট করাবেন। বাকি কাজটা তারা করবে, সমস্যা নেই। আর এইখানে আপনি সাইটে আপনাকে, আর এই যে বাকি যে লেখাগুলো, এগুলো আপনার দায়িত্ব না। এটা যার কাছ থেকে স্টাম্প কিনবেন,
সে এখানে তার কাছে একটা বই থাকে যে কার কাছে কত টাকার স্ট্যাম্প বিক্রি করতেছে। এই 771 হচ্ছে তার নাম্বার, আপনার কিছু করতে হবে না। সে সেখানে লিখে আর ব্যক্তির নাম লিখে দিবে, যিনি সম্পত্তির নর্মালি যিনি বিক্রেতা তার নামে স্ট্যাম্প কিনা হয়, এটাই নিয়ম। তবে যে যে কারো নামে ক্রয় করা যায়। আর এইখানে ওই স্ট্যাম্প ভেন্ডারের স্বাক্ষর থাকবে। আর এইখানে আপনি কি করবেন, যিনি বিক্রেতা তার নামটা লিখে দিবেন, তারা উপর দিয়ে শুধু সিলটা দিয়ে দিবে। আর যিনি শনাক্তকারী আছেন তারও আপনি নাম ঠিকানা দিয়ে দিবেন, তারা সিলটা দিবে, আর সাব রেজিস্ট্রারের কাজটা সাব রেজিস্ট্রারই করবে। তো এইটা হচ্ছে আপনার একটা টোটাল দলিল প্রস্তুত করার ক্ষেত্রে যে ছোটখাটো আনুষঙ্গিক জিনিসগুলো আছে, এই জিনিসটা। তো আপনি এই ফরম্যাটে যেটা আমরা দেখাইলাম, এই ফরম্যাটে তাহলে তিনটা দলিল লিখতে পারবেন, একটা হচ্ছে সাবকবলা, একটা হচ্ছে হ্যাবা, একটা হচ্ছে দান, আর কিছুই না। আর বাকি আরেক প্রকারের যেটা পাওয়ার অফ অ্যাটর্নি আছে সেটা আমরা আরেকটা ক্লাসে দেখাবো। আরেক প্রকার হচ্ছে যেগুলার কোনো ফরম্যাট নাই, যেমন ধরেন যে বাটোয়ারা, যেমন ধরেন যে বায়নামা, এই দলিলগুলা, অথবা যে ভ্রম সংশোধন, এই দলিলগুলোর কিন্তু ফরম্যাট নাই, জারিও করে নাই। তো এগুলারও আমরা আপনাদেরকে ফরম্যাট দিয়ে দিব এবং আগামী ক্লাসে দেখাবো। যদি প্রশ্ন থাকে